লন্ডনের হিলটন হোটেলটি আজ অন্যরকম এক রূপ নিয়েছে। সাদা আর সোনালি রঙের ফুলের সাজে পুরো হলঘরটা ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। হোটেলের বাইরে নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি, আর ভেতরে অতিথিদের সরব আনাগোনা। সব মিলিয়ে পরিবেশটা আজ দারুণ উৎসবমুখর। মঞ্চের ঠিক কেন্দ্রে সাজানো হয়েছে বসার জায়গা। লিওন বিয়ের উপলক্ষে পরেছে গাঢ় রঙের একটি শেরওয়ানি, যা তার অভিব্যক্তিতে আরও জোরালি করে তুলছে। আর পাশে হুইলচেয়ারে বসা মায়া, যার পরনে মেরুন রঙের লেহেঙ্গা, আর তার শরীরে অলঙ্কারগুলো তার স্নিগ্ধতাকে আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। তার চোখ মুখে ফুটে উঠেছে লাজুক আনন্দ। লিওন মায়ের পাশে দাঁড়িয়ে তাকে দেখছিল। মায়ের মুখের মিষ্টি হাসি দেখে লিওনের মনে হলো এই মুহূর্তের জন্য সে কতটা অপেক্ষা করে এসেছে, যে মায়া হাসবে প্রাণ খুলে। মঞ্চের সামনের সারিতে পাশাপাশি বসে আছে এসিপি, সিআইডি অফিসারের রৌশন, নোভা, আরিয়ান এবং ইন্টারপোলের আরও কর্মকর্তারা। বিয়ের আয়োজনের স্বাভাবিক আনন্দটুকু তাদের হাস্যখুশি মুখগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে। একে অপরের সাথে টুকটাক কথা বলার ফাঁকে তারা যখন মঞ্চের দিকে তাকাচ্ছে, তখন তাদের মুখে ছড়িয়ে পড়ছে তৃপ্তির হাসি। তাদের প্রিয় দক্ষ অফিসারের জীবনের বিশেষ মুহূর্তটি তারা পুরোপুরি উপভোগ করছেন। আর্থার হায়াস তার বিজনেস পার্টনারদের সাথে নিয়ে সোফায় বসে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করছেন। মঞ্চের একপাশে লিওনের বোন অ্যামেলিয়া এবং তার স্বামী রুদ্রনীল অত্যন্ত সতর্কতার সাথে পুরো অনুষ্ঠানের প্রতিটি দিক তদারকি করছে। মৃদু মিউজিকের সুর আর ফুলের সুবাস পুরো হলঘরের পরিবেশটা অভিজাত্যে পূর্ণ করে তুলছে। কোনো বাধা বিপত্তি ছাড়াই এক রাজকীয় বিয়ের আয়োজন চলছে। কাজী সাহেবের বিয়ের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রস্তুত হয়ে বসে আছেন। বিয়ের আনুষ্ঠানিকতা তখন প্রায় তুঙ্গে। ঠিক সেই মুহূর্তে এসিপির ফোনটা বেজে উঠল। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসা শীতল কণ্ঠস্বরটি শুনতে এসিপির মুখটা ফ্যাকাশ হয়ে গেল। কোনো ভূমিকা ছাড়াই কণ্ঠটি একটি নির্দিষ্ট ঠিকানার নাম উচ্চারণ করলো এবং যান্ত্রিক গলায় শুধু বলল, এখানে একটা লাশ পড়ে আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। খবরটা পাওয়ার সাথে সাথে এসিপি, আরিয়ান এবং নোভা সহ দলের বেশিরভাগ অফিসারই হাসিখুশি মুখটা মুহূর্তে গম্ভীর্য ধারণ করলো। কোনো কালক্ষেপণ না করে তারা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। পরিস্থিতি বুঝে রওশনকে দায়িত্ব দেওয়া হলো লিওনের পাশে থাকার জন্য। উৎসবের আমেজটুকু মুহূর্তে থমথমে হয়ে গেল। বাইরের নিরাপত্তা আর ইন্টারপোলের কড়া নজরদারি আগের মতোই বহাল রইল। ঠিক সেই মুহূর্তে হলের সিসিটিভি ক্যামেরাগুলো একসঙ্গে নিভে গেল। ইভানা তার নিপুণ দক্ষতায় পুরো সিসিটিভিটা হ্যাক করে ফেলেছে। নিমিষের মধ্যে আলো ঝনকারি মিলিয়ে গিয়ে পুরো হলরুম নিরেট অন্ধকারে ডুবে গেল। বাইরে ইন্টারপোলের অফিসাররা তখন মার্ক ও ইভানার সাজানো এক গোলকধাঁধায় দিশেহারা। আর এদিকে হোটেলের বাইরে চত্বরে থাকা 50 জনের বেশি সশস্ত্র গার্ডের মুখোমুখি হলো হিয়া। কোনো শব্দ না করেই চোখের পলক সে বিষাক্ত গ্যাসের কন্টেনারগুলো ছড়িয়ে দিল বাতাসে। গার্ডরা কিছু বুঝে ওঠার আগে গ্যাসের তীব্র প্রভাবে এক এক করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো তারা। হলরুমের ভেতরে ঘুরঘুরে অন্ধকার। পরিস্থিতি আকস্মিক এতটা আতঙ্কিত হয়ে উঠেছিল যে সকলে চিৎকার করতে শুরু করে দিল। চিৎকারে কান পাতা দেয়। লিওন তৎক্ষণাৎ নিজের ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালায়। একই কাজ করলেও রওশাদ আর উপস্থিত বাকি অতিথিরা। আলোর ক্ষীণ রেখায় অতিরিক্ত মানুষের ছায়াগুলো দেওয়ালে তখন কম্পমান। লিওন পরিস্থিতি আঁচ করতে পেরে নিজের ব্যক্তিগত নিরাপত্তা তুচ্ছ করে মায়ের হুইলচেয়ারে আরও কাছে টেনে নিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। তার প্রতিটি পেশি এক চরম সতর্কতা। হঠাৎ করেই অন্ধকারের সুযোগ নিয়ে কে একজন বিদ্যুৎ গতিতে লিওনের ঘাড়ের একটা সূচ ফুটিয়ে দিল। তীক্ষ্ণ ব্যথায় লিওন আর্তনাদ করার আগেই শীতল অনুভূতি আর স্নায়ুগুলোকে অবশ করে দিতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগে তার শরীর ঝিমিয়ে এলো। চোখের সামনে সবকিছু ধোঁয়াটে হয়ে এলো। অন্ধকারে অস্পষ্ট আবহে দুজন ছায়ামূর্তিকে দেখা গেল তার সুনিপুণ দক্ষতায় হিয়াকে সাহায্য করছে। রওশান বা উপস্থিত কেউই কিছু বুঝে ওঠার আগে তারা লিওনকে পাজা করে করে তুলে নিয়ে গেল। হোটেলের পেছনের গলিতে আগে থেকে ইঞ্জিন চালু করা ছিল একটি অ্যাম্বুলেন্স। হিয়া আর সহকর্মীরা দ্রুত লিওনকে গাড়ির ভেতর নিয়ে এলো। তারা হিয়ার পাশে লিওনকে বসিয়ে দিতেই তার অবেচেতন মাথাটা আলতো করে হেলে পড়ল হিয়ার কাঁধের ওপর। গাড়ির ভেতর শুধু হিয়া আর চালকের সামনে আসনে থাকা ড্রাইভার ছাড়া আর কেউ নেই। মার্ক আর ইভানা আগেই তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে আলাদা গাড়িতে রওনা হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চাকার কর্কশ শব্দ রাতের নিস্তব্ধতা চিরে শহর ছেড়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে। গাড়ির মৃদু আলোয় লিওনের নিথর মুখটার দিকে তাকিয়ে রইল হিয়া। তার কাঁধে লিওনের মাথা। এটুকু ঘনিষ্ঠতাই তার কাছে সবচেয়ে জয়ের কারণ।
বেশি মূল্যবান। রওশন বা পুলিশের নাগালের অনেক বাইরে। অজানা উদ্দেশ্যে ধেয়ে চলল সে অ্যাম্বুলেন্স, যেখানে লিওন এখন হিয়ার একচ্ছ নিয়ন্ত্রণে। হলের বাতিগুলো দপ করে জ্বলে উঠতেই উৎসবের আমেজটা মুহূর্তে উঠে গেল। অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছে, চোখে মুখে আতঙ্ক আর বিভ্রান্তি। ঠিক যে মঞ্চে একটু আগে লিওনার্দো বসেছিল, সেখানে এখন কেবল বসে রয়েছে একটা বিশাল শূন্যতা। পুরো হলরুমটা তখন এক ভুতুড়ে নীরবতায় থমথম করছে। আর্থার হায়েস দ্রুত পায়ে হোটেলের বাইরে এসে থমকে দাঁড়ালেন। তার চোখের সামনে বিভীষিকার মতো পড়ে আছে সারি সারি অবচেতন গার্ডস। ইন্টারপোলের অফিসাররা তখন ঘাড়ে ঘাড়ে টের পাচ্ছে তারা বড় কোনো নিখুঁত ফাঁদে পা দিয়েছে। মুহূর্তের মধ্যে গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। টায়ারের আর্তনাদে রাস্তা কেঁপে তারা কিডন্যাপারদের ধাওয়া করতে বেরিয়ে পড়ল। রাতের রাস্তা তখন এক উত্তপ্ত অভিযানের আক্ষেপ পায়। ঠিক সেই মুহূর্তে মায়ের শরীরটা হঠাৎ খারাপ হতে শুরু করলো। শিরিন, হায়াস আর অ্যামেলিয়া তাকে ঘিরে ধরে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মায়ের চোখ তখন দিশেহারা, আতঙ্ক। ওইদিকে রুদ্রনীল তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এসে প্রেস মিডিয়াকে পরিস্থিতি সামলানোর জন্য কল করলো। মায়া আশ্বসাদ ততক্ষণে মায়ের শ্বাস প্রশ্বাস ততক্ষণে তীব্র আকার ধারণ করেছে। অসহ্য যন্ত্রণায় সে হুইলচেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়ল। আর তার হায়াস দিকবিদিক শূন্য হয়ে রওশনকে সাহায্যের জন্য চিৎকার করে উঠল। রওশন এক মুহূর্ত দেরি না করে মায়াকে ধরে কোলে তুলে নিল এবং দ্রুত হোটেলের ওপর তলায় একটি কক্ষে নিয়ে গেল। বিছানায় আলতো করে শুয়ে দিয়ে এক গ্লাস পানি বাড়িয়ে দিল সে। কিন্তু মায়ের শরীর থরথর করে কাঁপছে, তার হাত কাঁপছে, আর চোখের দৃষ্টি গভীর অন্ধকারে নেমে এসেছে। মায়ের কান্না ভেঙে পড়ল। রওশনের হাতটা দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরে সে ফুঁফিয়ে কেঁদে উঠল। ভাঙা গলায় কোনো মতে উচ্চারণ করলো, প্লিজ অফিসার লিওন, লিওনকে খুঁজে নিয়ে আসুন। রওশন ভাইয়া, প্লিজ। কি হয়ে গেল এসব? কারা তাকে নিয়ে গেল? অন্য যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাব। রওশন মায়ের মাথায় আলতো করে হাত রাখলো, সান্ত্বনা দিয়ে পরিস্থিতিটা কিছুটা সহজ করার চেষ্টা করলো। কিন্তু ভেতরে ভেতরে রওশন নিজেও জানে সে মিথ্যা আশ্বাস দিচ্ছে। পরিস্থিতি যে কতটা ভয়ানক এবং জটিল হয়ে উঠছে তা তার অজানা নয়। তবু এক মুহূর্তে মায়াকে একা ছেড়ে দেওয়া কিংবা তার সামনে ভেঙে পড়া তার পক্ষে সম্ভব ছিল না। সে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে থাকলো, যে চাহনিতে সহানুভূতি থাকলেও গভীর উদ্বেগের ছায়া স্পষ্ট। রওশন মুহূর্তেই বিলম্ব না করে এসিপিকে কল করলো। ওপাশ থেকে এসিপি যে খবর দিলেন তাতে রওশনের শিরদাঁড়া দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। কল করে লোকেশনের বলা খুনের সেই খবরটা দিল পুরোদস্ত এক সাজানো নাটক। কেবল পুলিশ বাহিনী হলরুমের নিরাপত্তা বলয় থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার একটি চাল। কিডন্যাপাররা প্রতিটি মুহূর্তে আগে থেকেই গুনে রেখেছিল, এক ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনা করেছিল তারা। এদিকে হোটেলের লবিতে আর্থার হায়াস আর শিরিন হায়াস এক দুঃস্বপ্নের মতো ডুবে গেছেন। আতঙ্কে উৎকণ্ঠায় চোটে আর্থার হায়াসের কপাল বেয়ে ঘাম ঝরছে, আর শিরিন হায়াস বারংবার অস্পষ্ট স্বরে দোয়া করছে। তাতে দুশ্চিন্তার আতঙ্ক লবির বাতাসে ভারী করে তুলছে। সন্তান হারানোর আশঙ্কায় প্রতিটি সেকেন্ড তাদের কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছে। ততক্ষণে খবরটা আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়েছে। লন্ডনের বড় বড় টিভি চ্যানেলে পর্দায় লাল রঙের স্ক্রিপ্টে ব্রেকিং নিউজ হিসেবে চলছে, বিয়ের আসর থেকে অপহরণ সিআইডি অফিসার লিওনার্দো হায়াস। লন্ডনের বুকে বড় ধরনের নিরাপত্তার হেডলাইটের পর হেডলাইট থেকে সারা শহর চাঞ্চল্য আর গুঞ্জন ছড়িয়ে পড়ল। পুলিশ প্রশাসন নড়েচড়ে বসল। লিওনার্দোকে উদ্ধারের জন্য পুরো লন্ডনে জারি হয়ে গেল রেড অ্যালার্ট। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড, চেকপোস্ট আর আকাশ তীরে চক্কর দিচ্ছে পুলিশের হেলিকপ্টার। শহরের ব্যস্ত রাস্তাগুলো তখন এক থমথমে উত্তেজনা, যা সাধারণ মানুষের মনেও জাগিয়ে তুলল গভীর শঙ্কা। টাউন হাউসের ড্রয়িং রুমে দানিয়েল অস্থির পায়ে পায়চারি করছে। টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজগুলো চলছে। বিয়ের মণ্ডপ থেকে অপহরণ সিআইডি অফিসার লিওনার্দো হায়াস। হেডলাইনের প্রতিটি শব্দ তার বুকের তীরের মতো বিচ্ছে। সে মরিয়া হয়ে বারংবার ভাইফাইকে কল দিচ্ছে, কিন্তু প্রতিবারই ফোনের ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসছে, দ্য কল ইউ আর ট্রাইং ইচ রিচ টু কানেক্টলি নট রিচেবল। ভাইপার শেষ কথাগুলো তার মাথায় বারংবার অনুচরিত করছে। আজ বড় কোনো মিশনে যাচ্ছে সে, আর ঠিক একই সময় লিওনার্দোর অপহরণ। দানিয়েলের মুহূর্তের মধ্যে পুরো বিষয়টা বুঝে ফেলল। ভাইপার এখন কোনো এক ভীষণ ঝুঁকিপূর্ণ অপারেশনে গভীরে ডুবে আছে, যেখানে চাইলেই যোগাযোগ করা অসম্ভব। দানিয়েলের চোয়াল শক্ত হয়ে উঠল।
সে বুঝতে পারছে আজ রাতে লন্ডনের বাতাসে বড় কোনো ঝড় উঠতে চলেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কেবল ভাইপার পরবর্তী সংকেতের অপেক্ষায়, যে সংকেত হয়তো গোটা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে। শহরের ব্যস্ত রাজপথ পেছনে ফেলে অ্যাম্বুলেন্সটি তখন দ্রুত গতিতে এগিয়ে চলছে গন্তব্যহীন কোনো নির্জনতায়। গাড়ির ভেতরের আবছা নীল আলোয় হিয়া বসে আছে একধারে, তার পুরো মনোযোগ লিওনের অবচেতন দেহটার ওপর। লিওনের মাথাটা পরম নিশ্চিন্তে হেলে আছে ভাইপারের কাঁধে। হিয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে লিওনের শান্ত নিথর মুখের দিকে, যে মুখটা ঘিরে এখন পুরো শহর তোলপাড় চলছে। হিয়ার আঙুলগুলো আলতো করে লিওনের শেরওয়ানির হাতাটা স্পর্শ করলো। আচমকা সে ঝুঁকে এলো লিওনের দিকে, তার ঠোঁট জোড়া ছুঁয়ে গেল লিওনের কপালে, একটা গভীর শীতল আর তীব্র চুমু। বাইরের অন্ধকার আরো গাঢ় হয়ে এলো, কিন্তু হিয়ার মুখে তখন তৃপ্তির হাসি ফুটে আছে। বাইরের আকাশ চিরে পুলিশের সাইরেন এসে যান্ত্রিক আর্তনাদ রাতের স্বাভাবিক ছন্দকে চুরমার করে দিচ্ছে। হেলিকপ্টারের প্রোপেলারের ঝনঝনানি আর পুলিশের গাড়ির সাইরেনের কান ফাটানোর শব্দ লন্ডনের অলিতে গলিতে অস্থির হাহাকার তৈরি করছে। কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরে সেই বদ্ধ পরিবেশ, বাইরের এই শোরগোলের আঁচ নেই। সেখানে কেবল এক অস্বাভাবিক নিস্তব্ধতা। হিয়া পাথরের মতো স্থির হয়ে বসে আছে। সে খুব ভালো করে জানে, সিআইডির বাঘা বাঘা অফিসার থেকে শুরু করে ইন্টারপোলের চোরস দল এখন তাকে ধরতে মরিয়া হয়ে হন্য হয়ে খুঁজছে, কিন্তু তাকে ধরার ক্ষমতা কারো নেই। কারণ সে জানে এই অন্ধকারের অতল গহ্বরে সে শুধু লিওনকে নিয়ে হারিয়ে যায়নি, বরং লন্ডনের আইনশৃঙ্খলা বাহিনীর নাকে ডগায় বসে সে এখন নিজের এক নতুন খেলা খেলছে। হিয়া তার পকেট থেকে ফোনটা বের করলো। নেটওয়ার্কের সীমানায় আসতে ফোনের স্ক্রিনে একের পর এক নোটিফিকেশন ভেসে উঠল। দানিয়েল অসংখ্য মিস কল করেছে। সে এক চিলতে মুচকি হাসি হাসলো। ফোনটা সাইলেন্ট মোডে ফেলে সে পুনরায় লিওনের দিকে তাকিয়ে রইল। লন্ডনের রাস্তাঘাট তখন পুলিশের সাইরেনের শব্দে থমথমে। প্রতিটি মোড়ে বসানো রয়েছে ব্যারিকেড। অ্যাম্বুলেন্সটি একটি চেকপোস্টের সামনে এসে থামতেই পুলিশের জোরালো টর্চের আলো ভেতরে পড়ল। হিয়া তখন চরম ব্যস্ত। সে লিওনকে রোগীর বেডে শুয়ে দিয়ে শরীরটা কম্বল দিয়ে এমনভাবে ঢেকে রেখেছে যে দেখে মনে হবে সে লাইফ সাপোর্টার থাকা কোনো মুমূর্ষু রোগী। হিয়া তখন চরম দক্ষতায় লিওনের ওপর কাজ চালিয়ে যাচ্ছে। সে দ্রুত লিওনের মুখে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দিল, যার পাইপ গিয়ে যুক্ত হলো গাড়ির ভেতরের সিলিন্ডারের সাথে। মাস্কের প্লাস্টিক আর টিউবগুলো লিওনের মুখের অনেকটা অংশ ঢেকে ফেলেছে, ফলে বাইরের কারোর পক্ষে চট করে লিওনার্দো হাইস্টকে চেনা প্রায় অসম্ভব। হিয়া দ্রুত নিজের ওপর চালিয়ে দিল একটি সাদা নার্সের অ্যাপ্রন আর গলায় ঝুলিয়ে নিল স্ট্যাটোস্কোপ। চুলে বেঁধে নিল শক্ত একটা খোপা আর মুখে মাস্ক টেনে নিয়ে নিচের চেহারা পুরোটাই ঢেকে ফেলল। টর্চের আলোর মুখের ওপর পড়তেই খুব স্বাভাবিক ভঙ্গিতে মাস্কের ওপরে শান্ত চোখে পুলিশ অফিসারের দিকে তাকালো সে। তার চোখের দৃষ্টিতে কোনো ভয় নেই, আছে কেবল একজন দায়িত্বশীল নার্সের ক্লান্তি আর ব্যস্ততা। পুলিশ অফিসারের ভেতরে একবার উকি দিয়ে লিওনার্দো হায়ার্সের দেহটা দেখল, তারপর হিয়ার দিকে তাকিয়ে কিছুটা ইশারায় অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার নির্দেশ দিল। হিয়া কোনো কথা না বলে মাথাটা সামনে ঝাঁকায়, যেন সে আসলে এক ক্লান্ত নার্স। তাদের সন্দেহ করার কোনো কিছুই পেল না। ড্রাইভার শান্ত হাতে গাড়ি স্টার্ট দিল। পুলিশের ব্যারিকেড পেরিয়ে অ্যাম্বুলেন্সটি যখন অন্ধকার গলিতে মোড় নিল, হিয়া তখনও নার্সের অ্যাপ্রনে আড়ালে। এই শহরের বড় বড় অফিসাররা তখনও বুঝতে পারেনি যাদের তারা হন্য হয়ে খুঁজছে তারা চোখের সামনে দিয়ে ধোঁকা দিয়ে বেরিয়ে গেছে। শহরের আলো যখন পেছনে ফিরে ফিকে হয়ে আসছে, শহরের কোলাহল আর পুলিশের সাইরেনের শব্দ পেছনে ফেলে অ্যাম্বুলেন্সটি অনেকক্ষণ ধরে ছুটল। লন্ডনের ঝাঁকে ঝাঁকে রাস্তাগুলো ক্রমে সংকীর্ণ আর অন্ধকার হয়ে এলো। শহরতলির এক পরিত্যক্ত টানেলের মুখে এসে গাড়িটি থামলো। টানেলটির মুখ লতাপাতা আর ময়লার এমনভাবে ঢাকা যে বাইরে থেকে একে কোনো সাধারণ পরিত্যক্ত গুহা ছাড়া কিছুই মনে হয় না। অ্যাম্বুলেন্সের দরজা খোলার সাথে সাথে বাইরের সাথে সাথে শীতল হাওয়া মুড়মুড় করে ভেতরে ঢুকে এলো। গাড়ি থামার পরপরই হিয়া ফোনের বাটন টিপল। ওপাশের কানেকশন পেতেই তার শীতল কণ্ঠস্বর ভেসে এলো, আমরা পৌঁছে গেছি। মুহূর্তের মধ্যে টানেলের গভীর অন্ধকার চিরে বেরিয়ে এলো এক ছায়ার মতো মানুষ। তাদের চোখে কোনো বিস্ময় নেই, তাদের দেখলে মনে হবে তারা এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। ড্রাইভার আর লোকগুলো মিলে লিওনার্দোকে সাবধানে স্ট্রেচারে তুলে নিল। অক্সিজেন মাস্কে ঢাকা লিওনের নিথর মুখটা দেখে হিয়ার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। লিওনের বিয়ের সেই দামি শেরওয়ানি এখন ধুলোয় মলিন, আর বুকের ওপর হাতটা অবশ হয়ে পড়ে আছে। হিয়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বাইরের কনকনে ঠান্ডা বাতাস। সে একবার লিওনের শেরওয়ানির কোঁচকানো কলারটা আঙুল দিয়ে আলতো করে সোজা করে দিল। তার চোখে তখনও কোনো
অস্বস্তির রেখা নেই, বরং এক শীতল মায়া বিরাজমান। সে জানে এই টানেলের ভেতরে সে গড়ে তুলেছে নিজের এক রাজকীয় কারাগার, যেখানে লন্ডনের আলো আর কোনোদিনও পৌঁছাবে না। লোকগুলো লিওনকে নিয়ে টানেলের ভেতরে রাজকীয় আস্তানার গহীনের দিকে এগিয়ে চলল। এখন থেকে লিওন দ্য হায়ার্স আর সিআইডি অফিসার নয়, সে ভাইপারের এই অন্ধকার রাজ্যের একমাত্র রাজকীয় বন্দী। টানেলের ভারী লোহার দরজাটি সরতেই ভেতরের দৃশ্যটি পুরোপুরি চমকে দেওয়ার মতো। বাইরে যেখানে স্যাঁতস্যাঁতে অন্ধকার বিস্তার, ভেতরে সেখানে আধুনিক বিলাসিতা। দেওয়ালে সোনালি ফ্রেমের প্রাচীন পেন্টিং, মেঝে জুড়ে ঘর মখমলে গালিচে, আর সিলিং থেকে ঝুলে থাকা ঝাড়বাতির মৃদু আলো। পুরো আস্তানাটা লন্ডনে এক অভিজাতপূর্ণ প্রাসাদের অংশের চেয়ে কম নয়। আধুনিক এয়ার কন্ডিশনের মৃদু গুঞ্জন শব্দ ছাড়া এখানে আর কোনো আওয়াজ নেই। হিয়া এবার তার অভিনয়টুকু পুরোপুরি ছেড়ে ফেলল। সে নার্সের সেই সাদা অ্যাপ্রনটি খুলে আলতো করে পাশে ছুঁড়ে ফেলল, সাথে সাথে খুলে ফেলল হাতে থাকা রাবারের আস্তানা। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা সে ক্লান্ত নার্সের ছদ্মবেশ মুছে ফেলে সে আবার নিজের সরফে ফিরে এলো। তারপর লিওনের পাশে গিয়ে দাঁড়ায়, আলতো করে তার মুখের অক্সিজেন মাস্কটা খুলে নিল। নিথর লিওনের ফ্যাকাশে মুখের দিকে তাকে হিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক নিষ্ঠুর জয়ের হাসি। প্রায় ঘন্টাখানেক পর লিওনের চোখের পাতা কেঁপে উঠল। আবছা অন্ধকার চোখ মেলতেই সে বুঝতে পারল লোহার কোনো চেয়ারে শক্ত করে তাকে বেঁধে রাখা হয়েছে। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। তবু সিআইডির প্রশিক্ষিত মস্তিষ্ক এক পলকে সজাগ হয়ে উঠল। আশেপাশে 7 জন লোক পাহারা দিয়ে আছে। তারা নিচু স্বরে ফিসফিস করে কিছু কথা বলছে। লিওন লড়ল না, অবচেতন হওয়ার অভিনয় চালিয়ে গেল। একজন গার্ড পানির গ্লাস হাতে নিয়ে আসতেই লিওন বিদ্যুৎ গতিতে তার প্লেটে প্রচণ্ড জোরে একটি লাথি মারল। গার্ডটির ছিটকে মেঝেতে পড়ল। সে সুযোগে লিওন চেয়ারসহ উঠে দাঁড়ায়। গার্ডরা তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো হস্তাহস্তি আর ধস্তাধস্তি। এই প্রবলের লড়াইয়ের এক পর্যায়ে চেয়ারের কোণার ঘষা লেগে তার কবজির দড়িটা ছিঁড়ে গেল। সে এখন পুরোপুরি মুক্ত। মুহূর্তের মধ্যে সে বাকি দুজনের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো রক্তক্ষয়ী লড়াই। লিওন একজন গার্ডের চোয়ালে প্রচণ্ড জোরে ঘুষি মেরে ধরাশায়ী করলো। অন্যজন পেছন থেকে জাপটে ধরলে লিওন কুনোই দিয়ে তার পাঁজরের সজোরে আঘাত করলো। ধস্তাধস্তির মাঝে লিওন গর্জে উঠল, কে এনেছে আমাকে এখানে? বল, কার এত সাহস? মার খেয়ে মেঝেতে পড়ে থাকা গার্ডটি কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলল, ভাইপার, আমাদের বস ভাইপার। ভাইপারের নামটা শোনা মাত্রই লিওনের রাগের মাত্রা সীমা ছাড়িয়ে গেল। তার চোখ দুটো রাগে জ্বলছে। সে লোকটির কলার চেপে ধরে দেওয়ালে আছাড় মারল। মারামারি করতে গিয়ে একজন গার্ডের ঘুষিতে লিওনের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। তার শেরওয়ানি ছিঁড়ে জড়জনের অবস্থা, কিন্তু তেজ একটু কমেনি। আত্মরক্ষার জন্য গার্ডরাও তাকে পাল্টা আঘাত করতে শুরু করলো। লিওন একজনকে দেওয়ালের সাথে পিষে ধরে চিৎকার করে উঠল, কোথায় সে? ডাক ওকে, এখনই আমার সামনে আসতে বল তোদের বসকে। পুরো আস্তানায় লিওনের গর্জন প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসতে লাগলো। সে ক্ষিপ্ত বাঘের মতো খাঁচার ভেতরে পায়চারি করছে আর গার্ডদের একের পর এক আঘাত করছে। তার প্রতিটি ঘুষি মনে হলো ভাইপারের জন্য বরাদ্দ রাখা এক একটি জবান। সে থামতে রাজি নয়। সে জানে ভাইপার কোথাও না কোথাও থেকে তাকে এই দৃশ্য দেখছে। লিওন আবার চিৎকার করে বলল, সামনে আসো ভাইপার, লুকিয়ে থেকে কি হবে? আজ তোমার আর আমার যে কোনো একজন শেষ হবে। আস্তানার ভেতরে উত্তেজনার পারতুঙ্গে লিওন ঘন ঘন শ্বাস নিচ্ছে। কাটা ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত আর শেরওয়ানের কলার ভিজে দিচ্ছে। হঠাৎ অন্ধকারের বুক চিরে ধীর পায়ে বেরিয়ে এলো 3টি ছায়ামূর্তি, মার্ক, ইভানা আর তার ঠিক মাঝখানে ভাইপার। আলোর রক্ষা হিয়ার ওপর পড়তে লিওনের হাতের মুষ্টি আলগা হয়ে গেল। সে পাথর মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে আছে হিয়া, তার ভার্সিটি সেই জুনিয়র, যে লুকিয়ে নিয়মিত তার অ্যাসাইনমেন্ট তৈরি করে দিত। সেই হিয়া যাকে থাইল্যান্ডের ট্যুরে 2বার বিপদ থেকে বাঁচিয়েছিল লিওন। সেই রাত যখন তারা জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর গাছের ওপর টং ঘরের কাটানো সেই দীর্ঘ রাত, সব কিছু তার চোখের সামনে ভেসে উঠল। লিওনের স্মৃতিতে হিয়া ছিল সেই শান্ত মেয়েটি যার দেওয়া অ্যাসাইনমেন্টগুলো সে যত্ন করে বাড়িতে রেখে এসেছিল 7 বছর ধরে। কিন্তু হিয়ার আর সেই হিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। পুলিশের দেওয়া ভাইপারের বর্ণনার সাথে হিয়ার উল্ফকাট চুল, কালো হুডি আর ভ্রুর ওপর সে পরিচিত পিয়ার্সিং হুবহু মিলে যাচ্ছে। লিওনের দৃষ্টিকে থামলো হিয়া ডান হাতের কবজিতে। সেখানে থাকা সাপের ট্যাটুটি এখন আগুনের মতো চলছে। এতদিন হিয়া যে ছদ্মবেশে ছিল তা আজ ভাইপারের রূপ ধরে তার সামনে এসে দাঁড়িয়েছে। হিয়া লিওনের খুব কাছে এসে দাঁড়ায়। 5 ফুট 8 ইঞ্চি হচ্ছে হিয়া, 6 ফুট 2 ইঞ্চি লম্বা হচ্ছে লিওন।
তার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি চোখের দিকে তাকায়। মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে হিয়া শান্ত স্বরে বলল, যাকে এতদিন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হিসেবে খুঁজে বেরিয়েছ, সে তোমারই আশেপাশেই ছিল। লিওন হতবাক হয়ে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। একদিকে চোখের সামনে পরিচিত হিয়ার মুখ, অন্যদিকে ভাইপারের নিষ্ঠুর অস্তিত্ব। লিওনের ফিসফিস করে বলল, তুমি হিয়া, তুমি সেই কুখ্যাত ক্রিমিনাল ভাইপার? হিয়া কোনো উত্তর দিল না, শুধু তার হাতের সাপে ট্যাটুটির ওপর হাত বুলায়। তার চোখের সামনে এখন নেশা। লিওন কিছু বলার পূর্বে মুখ খুলতে উদ্যত হতেই হিয়া তার রক্তমাখা ঠোঁটের কোণে আঙ্গুল রেখে আলতো করে স্লাইড করল। হিয়ার স্পর্শে লিওন স্তব্ধ হয়ে গেল। হিয়া দ্রুত ঘুরে দাঁড়ায়, গার্ডদের দিকে তাকিয়ে গলার স্বর বদলে গেল পাথরের মতো শক্ত আর শীতলতায়। কে আঘাত করেছ ওকে? গার্ডদের একজন কাঁপতে কাঁপতে বলল, মিস্ট্রেস, উনিই তো প্রথমে সবার আগে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমরা বাঁচার জন্য ওনাকে আটকানোর চেষ্টা করেছি। কথাটা শেষ হওয়ার আগেই হিয়া তার হাতের পিস্তল তুলল। 1, 2, 3, 4, 5 টানা 5টা গুলি চলল। প্রতিটি গুলির শব্দে আস্তানা কেঁপে উঠল, আর মেঝেতে লুটিয়ে পড়ল 5 জন গার্ড। মার্ক দ্রুত এগিয়ে এসে হিয়ার হাত ধরে থামানোর চেষ্টা করল। মিস্ট্রেস, থামুন, ওরা আমাদের টিমের লোক। সামান্য একটা কারণে ওদের মেরে ফেললেন, এতে আমাদের দলেরই ক্ষতি। হিয়া রক্তচক্ষু নিয়ে মার্কের দিকে তাকায়। মার্কের মতো অভিজ্ঞ অপরাধী হিয়ার সেই চাহনি শিউরে ওঠে, কয়েক কদম পিছিয়ে গেল। হিয়া তাতে দাঁত চেপে বলল, সামান্য কারণ? ওরা আমার দিলবারের গায়ে হাত দিয়েছে, ও রক্ত ঝরিয়েছে। আমার কলিজায় আঘাত করার দুঃসাহস দেখানোর সামান্য মার্ক নয়। লিওন একদৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে রইল। সে সম্পূর্ণ স্তম্ভিত। এ কি সেই হিয়া যে একসময় ভার্সিটিতে সিনিয়রদের সামনে ভয়ে ভয়ে থাকতো, যার কণ্ঠে সবসময় একটা কোমল সুর লেগে থাকতো? আজ তার চোখের সামনে হিয়া যে নিষ্ঠুরতায় মগ্ন রূপ ফুটে উঠল, তা লিওনের কল্পনাকেও হার মানিয়েছে। সে কিছু বলতে চাইল, কিন্তু তার গলার কাছে সব ভাষা আটকে গিয়ে দলা পাকিয়ে গেল। হিয়া পুনরায় লিওনের দিকে ঘুরে দাঁড়ায়, অদ্ভুত একটা বিপত্তিকর ফুটে তুলল। 1 সেকেন্ডের আগে সে চোখে ছিল মৃত্যুর শীতল নেশা, সেই চোখে এখন ফুটে উঠল এক গভীর কাতর কোমলতা। আর এই কোমল দৃষ্টি শুধুই লিওনের জন্য বরাদ্দ। সে লিওনের গলার কাছে হাত নিয়ে আলতো করে স্পর্শ করলো, শান্ত গলায় ফিসফিস করে বলল, পাঁচ পাখি, তুমি কেন আমাকে এত বাধ্য করলে? তুমি তো জানো আমি তোমাকে তিল পরিমাণ কষ্ট দিতে চাই না, কিন্তু আমার অধিকারের সীমানায় যখন তুমি এভাবে বারবার আঘাত করলে, তখন নিজেকে আলগে রাখতে পারলাম না। নিষ্ঠুর হতেই হলো। তোমার জেদি আজ আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। লিওন নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সে স্পষ্ট বুঝতে পারছে হিয়ার এই ভালোবাসা সাধারণ কোনো অনুভূতি নয়। এটা একটা ভয়ঙ্কর পাগলামি, যা যে কোনো কিছু নিমেষেই ধ্বংস করে দিতে পারে। হিয়া তার চোখের দিকে তাকিয়ে এমনভাবে কথা বলছে যেন তারা দুজনেই কোনো এক নিরিবিলি রেস্টুরেন্টে বসে গল্প করছে, অথচ চারপাশটা তখনও লাশে ভরা। লিওন ঘৃণায় কুঁচকে গেল তার ভ্রু। হিয়ার এই অদ্ভুত আচরণ, এই চরম পাগলামি আর সহ্যশক্তির বাইরে চলে গেছে তার। সে হিয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে কঠোর করে প্রশ্ন করল, আর ইউ সাইকো, তুমি কি পাগল হয়ে গেছো? হিয়া কোনো উত্তর দিল না। সে এমন ভাব করলো যেন সে লিওনের এই রাগের কথাগুলো শুনতে পাচ্ছে না। উল্টো সে লিওনের ক্লান্ত চেহারা দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তোমার ওপর অনেক ধকল গেছে আজ, তুমি খুব ক্লান্ত। আগে ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু খাবে, তারপর রেস্ট নেবে। লিওনের মেজাজ এবার তুঙ্গে চলে গেল। সে চিৎকার করে বলল, হ্যাঁ লিসেন, নিজেকে কী ভাবো তুমি? হ্যাঁ, আমাকে এখান থেকে এখনই যেতে দাও। ভালোই ভালোই বলছি, তোমাকে তো আমি দেখে ফেলেছি। তোমার আসল রূপ এখন পুরো দুনিয়ার সামনে এক্সপোজ করে হয়ে যাবে। আইনের হাত থেকে তুমি আর পালাতে পারবে না। হিয়া শান্ত মুখে উত্তর দিল, অ্যাজ ইয়োর উইশ। তারপর সে ধীরস্থিরভাবে লিওনের পায়ের কাছে এক হাঁটু গেড়ে বসলো। লিওন অবাক হয়ে কিছুটা পিছিয়ে যেতে চাইল, কিন্তু হিয়া ততক্ষণে লিওনের জুতো খুলে যাওয়া ফিতেটা পরম যত্ন নিয়ে বাঁধতে শুরু করলো। ফিতে বাঁধা শেষ হলে লিয়া যখন মাথা তুলে লিওনের চোখের দিকে তাকায়, তখন তার স্থির দৃষ্টিতে ফুটে উঠল এক গভীর অধিকার, যেখানে ঝুলিয়ে দিল লিওন কেবল তার একার সম্পত্তি। হিয়া উঠে দাঁড়িয়ে আবার লিওনের কাটা ঠোঁটের কাছে হাত নিয়ে যেতে লিওন প্রচণ্ড ঝাটকায় তার হাতটা সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি, আই সেড। তোমার স্পর্শ আমার ঘৃণা লাগে। হিয়া চোখটা মুহূর্তের জন্য রক্তবর্ণ ধারণ করতে লাগলো, কিন্তু পরক্ষণে সে তার চোখের কোণে আবার সেই পরিচিত কোমল হাসিটা ফুটিয়ে তুলল। খুব ধীর এবং শীতল গলায় বলল,
খুব দ্রুত দিলবার, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে। দেখবে আমার ভালোবাসার কোনো বিকল্প তুমি খুঁজে পাচ্ছ না। লিওন দাঁতে দাঁত চেপেই জবাব দিল, ইজ ইউর ড্রিম। আমি কোনোদিনও তোমাকে পছন্দ করবো না, নেভার। মায়ের জায়গাটা তুমি কোনোদিনও নিতে পারবে না। হিয়া একটা রহস্যময় হাসি আসলো। সে হাসিতে তার ভেতরের অন্ধকার আরও বেশি স্পষ্ট হয়ে উঠল। লিওনের চোখের দিকে তাকিয়ে সে শান্ত গলায় বলল, তোমার হৃদয়ে কি কখনো মায়ের জায়গা ছিল? খুব বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আমি ছাড়া তোমার অস্তিত্বে আর কোনো অস্তিত্বই নেই। লিওন স্পষ্ট বুঝতে পারল, এই লড়াইয়ে কেবল সিআইডি অফিসার আর অপরাধীর মধ্যেকার সংঘাত নেই, এটি তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। আর হিয়া, সে সাধারণ কোনো শত্রু নয়, এক ভয়ানক বিভীষিকা, যে প্রেমের দহন দিয়ে তার পুরো অস্তিত্বকে নিজের দখলে করে নিতে চাইছে। হিয়া চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে লিওন বিদ্যুৎ গতিতে তার শেরওয়ানির ভেতর থেকে একটি ছোট্ট হিডেন পিস্তল বের করলো। হিয়ার বুকের ওপর একটু তাক করলো। অথচ হিয়া বিন্দুমাত্র বিচলিত হলো না। তার চোখে ভয়ের কোনো চিহ্ন নেই, বরং প্রশান্তি আর চারপাশটাকে স্তব্ধ করে দিয়েছে। হিয়া শান্ত গলায় বলল, ডোন্ট টাচ দেয়ার লিওন। এই জায়গাটা অলরেডি একটা বুলেটের আঘাত সহ্য করছে, আর হার্ট একদম কাছেই। ভুল করে এখানে ট্রিগার চাপলে আমার মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা হবে, কারণ এই জায়গা জুড়ে শুধু তোমারই অস্তিত্ব। এই লাইনটা খুব সুন্দর। আপনারা কারা কারা এই জিনিসটা মানেটা বুঝতে পেরেছেন জানি না, কিন্তু খুবই সুন্দর ছিল। হিয়া এক ঝাটকায় নিজের হুডির ফিতে খুলে কাঁধের উপরে কাপড়টা কিছুটা নিচে নামিয়ে দিল। লিওন দেখলো হিয়ার কাঁধের একটু নিচে একটি গভীর ক্ষতচিহ্ন, যে স্পষ্টত কোনো বুলেটের আঘাতের দাগ। সেই মুহূর্তে লিওনের মনে পড়ে গেল এই গুলিটি সে নিজে করেছিল, অথচ সেই ক্ষতচিহ্নের ওপরেই নিপুণভাবে খোদাই করা হয়েছে একটি ট্যাটু, লিওন। লিওন নিজের চোখে বিশ্বাস করতে পারল না, কতটা বিকৃত মানসিকতা থাকলে কেউ গুলির ক্ষতর ওপর এমন ট্যাটু করতে পারে। লিওনের বুকের ভেতরটা এক তীব্র মোচড়ে কেঁপে উঠল। হিয়া তার চোখের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসল। সে অস্পষ্ট স্বরে বলল, মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি আমাকে গুলি করেছিলে? সেই বুলেটটা আমার কাঁধ ভেদ করে গিয়েছিল। আমি সেদিন মরিনি, কারণ আমি তোমার দেওয়া সেই ক্ষতটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হিসেবে ধরে রেখেছি। কথাটা বলেই হিয়া নিজের গলা লকেটটি দেখালো। যে বুলেটটি তার হৃদয় ভেদ করেছিল, সেটিকে সেই গলায় লকেট বানিয়ে ঝুলিয়ে রেখেছে। লিওন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল, তার হাতের পিস্তল ধীরে ধীরে নিচে নেমে আসার উপক্রম। সে বুঝে উঠতে পারছে না হিয়া কি সত্যি উন্মাদ, নাকি তাকে পাওয়ার তীব্র আশঙ্কায় সে এমন এক ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। হিয়ার কাঁধের সেই ট্যাটু আর বুলেটের লকেট দেখে লিওনের মস্তিষ্ক পুরো জট পাকিয়ে গেছে। সে শুধু হতবাক হয়ে হিয়ার চোখের দিকে তাকিয়ে থাকলো, এক গভীর আবেগে, যেখানে ভালোবাসার ঘৃণা একে অপরের সাথে একাকার হয়ে আছে। লিওনের হাতের পিস্তলটি হিয়ার কাঁধের কয়েক ইঞ্চি নিচে স্থির হয়ে আছে। বাতাসের ভারী নিস্তব্ধতা চিরে হিয়ার কণ্ঠস্বরটা বিষণ্ণ সুরের মতো আস্তানা দেওয়ালে প্রতিধ্বনিত হলো। সে বিন্দুমাত্র নড়ল না, বরং লিওনের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক করুণ হাসিতে ঠোঁট পাকালো। তারপর খুব ধীরস্থিরভাবে বলল, আমাকে ঘৃণা করতে গিয়ে তুমি আমার হৃদয়ে বন্দুক ঠেকিয়েছ, আর আমি তোমাকে ভালোবেসে এতটাই উন্মাদ হয়েছি যে নিজেই দেখিয়ে দেব কোথায় গুলি করলে সবচেয়ে নিখুঁতভাবে মৃত্যু হবে আমার। হিয়া নিজের হাত বাড়িয়ে লিওনের কবজিটা আলতো করে ধরল। লিওন পিস্তলটা নামাতে পারল না, বরং হিয়া নিজেই সেটির নল টেনে নিজের কপালে স্থাপন করলো। লিওনের শিরায় রক্ত হিম হয়ে এলো। এই প্রথম কোনো অপরাধীর দিকে বন্দুক তাক করে সে এমন এক চরম অস্থিরতায় ভুগছে, যা তার পরিচয় জগতের সম্পূর্ণ বাইরে। তার আঙ্গুল কাঁপছে, বুকের ভেতরটা চিনচিন করে অচেনা এক যন্ত্রণায় মোচড় দিয়ে উঠছে। একজন দক্ষ সিআইডি অফিসার হিসেবে শত বিপদের মুখেও যে লিওন ছিল হিমশীতল পাথরের মতো অটল, আজ হিয়ার চোখের দিকে তাকাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই অনুভূতিটা তার কাছে একান্ত অপরিচিত, এক গভীর সম্মোহনীতে তাকে ভেতর থেকে পঙ্গু করে দিচ্ছে। সে হিয়ার চোখে ঘৃণা খুঁজল, কিন্তু পেল এক অতুলনীয় আকর্ষণের গভীর গহ্বর। পিস্তলটা তার হাতের এক প্রচণ্ড ভারী বোঝার মতো মনে হচ্ছে। সে বুঝে উঠতে পারছে না এটা কি হিয়ার প্রতি তার চরম ঘৃণা, নাকি কোনো দীর্ঘ বছরের জমে থাকা অপঘোষিত আকর্ষণ, যা আজ তার সমস্ত যুক্তি ও পেশাদারিত্বকে নস্যাৎ করে দিচ্ছে। হিয়ার কপালে লাগানো সেই শীতল ধাতব নল এখন লিওনের নিজের বুকের ওপর চেপে বসেছে। হিয়া পুনরায় ফিসফিস করে বলল, টিকেটটা টিপলেই তো মুক্তি। দিয়ে দাও দিলবার, আমার ভালোবাসা আর তোমার ঘৃণা সবকিছুর অবসান ঘটবে 1 সেকেন্ডে। কিন্তু পারবে কি সেই হাত দিয়ে গুলি করতে,
যে হাতের রেখায় আমার নাম লেখা। লিওন তখন ভাবতে লাগলো, সে কি এমন একজনকে গুলি করবে যে মৃত্যুকে তার ভালোবাসার চেয়ে ছোট মনে করে। লিওন নিঃশব্দে হয়ে পিস্তলটা নামিয়ে নিল। তার কণ্ঠস্বর তখন ক্লান্তিতে ভরা। সে ধীরস্থিরভাবে বলল, তোমাকে মেরে ফেললে আমারই লস। তোমার মধ্যে পুরো ওয়ান্ডারওয়ার্ল্ডের আসল কালপ্রিট দানিয়েলকে হাতের নাগালে পাবো যদি তোমাকে রাখা যায়। লিওনের এই কৌশলগত উত্তর শুনে হিয়া শান্তভাবে হাসল। তার চোখের চাহনিতে কোনো অস্থিরতা নেই। সে লিওনের উত্তরের গুরুত্ব না দিয়ে পরম মমতায় বলল, যা খুশি করো, ওসব পরে হবে। এখন তুমি ফ্রেশ হয়ে কিছু খাবে। কি খাবে বলো আমাকে, আমি সব এনে দিচ্ছি। লিওন বিরক্তিতে বাদ ভাঙল। এই বিরক্তি হিয়ার প্রতি, নাকি তার নিজের প্রতি, নাকি অন্য কিছু, সে জানে না। চোখ সরিয়ে নিয়ে তীব্র কণ্ঠে বলল, তোমাকে আমার অসহ্য লাগছে। তুমি কি প্লিজ আমার চোখের সামনে থেকে যাবে? হিয়ার চোখ মুহূর্তের জন্য আগুনের মতো চলে উঠল। অপমানে তার রাগে চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে পুনরায় নিয়ন্ত্রণ করে নিল। তার চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি আবারও রূপ নিল শীতল কোমলতায়। সে লিওনের একদম কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ আতঙ্কিত হয়ে হিয়া তার লম্বা নখ দিয়ে লিওনের ঘাড়ের একটি নির্দিষ্ট পয়েন্টে, যেখানে ক্যারোটিভ সাইমস এর প্রধান রক্তনালীর শরীরের সাথে মস্তিষ্কে সংযুক্ত রাখে, সেখানে জোরে চাপ দিল। হিয়া তার নখের নেইল পলিশের আড়ালে লুকিয়ে রেখেছিল একটি অত্যন্ত শক্তিশালী সেক্রেটিভ নিউরোটক্সিন, যা অবচেতনে কেমিক্যাল। নখের সূক্ষ্ম আঁচড় চামড়া ভেদ করে সরাসরি রক্তপ্রবাহ সে রাসায়নিক ছড়িয়ে দিল। ট্রাইমরাইট ডেলিভারি পদ্ধতিতে এটি মুহূর্তের জন্য লিওনের রক্তে মিশে মস্তিষ্কের গাবা রেসপন্সগুলোকে অকেজ করে দিল। স্নায়বিক সংকেত আদান প্রদান হঠাৎই স্তব্ধ হয়ে যাওয়ায় লিওনের মস্তিষ্ক তাৎক্ষণিক পেশি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। চোখের পাতা ভারী হয়ে এলো, চারপাশ ঝাপসা হয়ে এলো এক মুহূর্তে। নিজের সমস্ত পেশাদারিত্ব আর প্রতিরোধের চেষ্টাকে ব্যর্থ করে দিল। অবচেতন হয়ে লিওন ধপ করে হিয়ার ওপর ঢলে পড়ল। হিয়া খুব সাবধানে লিওনকে ধরে মার্কের দিকে ইশারা করলো। মার্ক আর দুইজন গার্ড নিয়ে দ্রুত এগিয়ে সে লিওনকে চাপড়ে ধরল। হিয়া শান্ত ভঙ্গিতে নিজের আঙুলগুলো পরিষ্কার করতে করতে মার্কের নির্দেশ দিল, একে উপরের রুমে নিয়ে যাও, আমি আসছি। মার্ক আর দুজন গার্ড মিলে লিওনকে নিয়ে অন্ধকার গহ্বরে মিলিয়ে গেল। হিয়া টানেলের মুখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আস্তানার গভীরে হিয়ার ব্যক্তিগত কক্ষটি তখন মায়াবী নীল আলোয় ছড়িয়ে রয়েছে। লিওনকে শুয়ে দেওয়া হয়েছে বিছানায়। তার প্রতিটি পেশি এখন গভীর ঘোরের কবলে স্তব্ধ হয়ে আছে। কক্ষের ভারী দরজাটি নিঃশব্দে আটকে দিয়ে হিয়া ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপে মিশে আছে বহু প্রতীক্ষিত এক ধরনের স্বাদ। এই মুহূর্তে লিওনের শরীরের ওপর অন্য কারো স্পর্শ তার কাছে অসহ্য, এমনকি তার বিশ্বস্ত ছেলে সহকর্মী মার্কের স্পর্শও নয়। লিওনের পোশাক পাল্টে তাকে সতেজ করার দায়িত্ব সে নিজের হাতে তুলে নিয়েছে, কারণ এই অধিকার কেবলই তার। সে লিওনের সামনে এসে বসল। তার দৃষ্টিতে তখন তৃষ্ণা আর তীব্র অধিকারবোধের স্পর্শ। কাঁপা কাঁপা হাতে সে লিওনের শেরবানির বোতামগুলো এক এক করে খুলতে শুরু করলো। প্রতিটি বোতাম খোলার সাথে সাথে হিয়ার হৃদস্পন্দন তার নিজের বুকের ভেতর আছড়ে পড়ল। অবশেষে লিওনের বুক উন্মুক্ত হতেই হিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। সুঠাম দেহের সেই পৌরবৃত্ত আবেদন আর নিজের ওপর নিয়ন্ত্রিত রাখা অসম্ভব করে তুলল। তার ভেতর তখন আবেগ আর কামনার উত্তাল ঝড়। হিয়া নিজের অস্তিত্বের সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলার উপক্রম। লিওনের অধরে বুকে অসংখ্য চুম্বনের চিহ্ন এঁকে দিয়ে তাকে নিজের করে পাওয়ার জন্য তার প্রতিটি স্নায়ু তীব্র আকুলতা কেঁপে উঠছে। সে নিশ্চিন্ত হতে চায় এই অবচেতন মুহূর্তে লিওন কেবল তারই সান্নিধ্যে আছে। কিন্তু হিয়া নিজেকে সামনে নিল। সে আগে ড্রয়ার থেকে একটি ফার্স্ট এইড বক্স বের করলো। অত্যন্ত যত্ন সহকারে হাতে তুলোর মলম নিয়ে তার কেটে যাওয়া ঠোঁটের ক্ষতস্থানে লাগিয়ে দিল। মলম লাগানোর সময় হিয়া নিচু হয়ে লিওনের সেই ক্ষতের ওপর ফু দিতে লাগলো। মনে হলো সে নিজের ব্যর্থই অনুভব করছে। সে লিওনের মুখের আদলের প্রতিটি খুঁটিনাটি দেখতে চেষ্টা করলো। চোখের পাতার ভ্রুর ভাঁজ আর লিওনের গায়ে সে পরিচিত পুরুষালী ঘ্রাণ। সে ঘ্রাণ হিয়াকে নেশার মতো আচ্ছন্ন করে ফেলল। উত্তেজনায় আর তীব্র আবেগে ঠোঁটে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে উঠল, ফাক ড্যাম ইট। হিয়া নিজেকে ধরে রাখতে পারল না। তার মস্তিষ্ক, তার বিবেক সবটাই এক মুহূর্তের জন্য আকাঙ্ক্ষার ধুলো মিশে গেল। সে নিজের নিয়ন্ত্রণের বাঁধন ছিঁড়ে ঝুঁকে পড়ল অবচেতন লিওনের ওপর। হিয়ার অধর গিয়ে আছড়ে পড়ল লিওনের সেই ক্ষতবিক্ষত অধরে। শুরুটা ছিল আলতো, কিন্তু মুহূর্তের মধ্যে সেই চুম্বন রূপ নিল এক তীব্র এবং গভীর আবেশের। হিয়া উন্মদের মতো চুম্বন করে যাচ্ছে।
তার চুমনের গভীর মিশে যাচ্ছে বছরের পর বছর ধরে জমানো ভালোবাসা, একপাক্ষিক আবেগ আর উন্মাদনা। সে লিওনের অধরে পুরোপুরি নিজের করে নিতে চাইছে। চুম্বন পর্ব শেষে হিয়ার বুক তখন উত্তেজনায় দ্রুত ওঠানামা করছে। নিজেকে কিছুটা স্থির করতে সে একটা কালো কাপড়ের টুকরো দিয়ে নিজের চোখ দুটো শক্ত করে বেঁধে দিল। এই মুহূর্তে লিওনের শরীরের কোনো অংশ তার চোখের সামনে উন্মুক্ত থাকতে দেওয়া যাবে না, কারণ তার ভেতরের তীব্র বাসনা যে কোনো সময় তার নিয়ন্ত্রণকে নষ্ট করে দিতে পারে। সে চায় না এই এই সচেতনতা বা সম্মোহন তার গভীর ইচ্ছের পথে কোনো বাধা হয়ে দাঁড়াক। হিয়া অত্যন্ত উপস্থ হাতে সতর্কতার সাথে লিওনের শেরওয়ানি ভেতরের পোশাকগুলো খুলে দিল। তারপর সে পরম যত্নে লিওনকে পরে দিল একটি সাধারণ কালো টি শার্ট আর আরামদায়ক ট্রাউজার। এই পুরো প্রক্রিয়ায় তার প্রতিটি স্পর্শ ছিল লিওনকে নিজের অস্তিত্বের অংশ করে নেওয়ার এক নীরব অঙ্গীকার। পোশাক বদলানোর সময় তার আঙ্গুল যখন লিওনের পেশিবহুল শরীরের সংস্পর্শে আসছিল, তখন হিয়ার স্নায়ুগুলোতে শিহরণ খেলে যাচ্ছিল। সব কিছু শেষ হয়ে এক মুহূর্তের জন্য লিওনের পাশে স্থির হয়ে বসল। তার কানে তখনও লিওনের নিয়মিত নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। হিয়ার এক মুহূর্ত দেরি করল না। লিওনের নিথর শরীরের পাশে নিজের অস্তিত্বের চিহ্ন রেখে সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। এতক্ষণ পড়ছিলাম আই অ্যাম লাভ উইথ এ ক্রিমিনাল, লিখেছেন সাবিলা সাবি, পর্ব 15। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।